নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ভূতভীষণ চ্যানেলের গল্প পাঠক আমি শুভ চলে এসেছি আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে তোমাদের প্রিয় ভূতভীষণ চ্যানেলে। গত মঙ্গলবারের ঘটনাটি যেটি আপলোড করেছিলাম সবার থেকে ভালো রেসপন্স পেয়ে এসেছে, তাই আবারও ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য। যারা ঘটনা পাঠাচ্ছ, গত মঙ্গলবারে তোমাদের আমি প্রমিস করেছিলাম তোমাদের মধ্যে থেকে আরও একটি ঘটনা আজ শনিবারের সন্ধ্যায় পাঠ করে শোনাবো বলে। তাই আজ ভূতভীষণ চ্যানেলের 14 নম্বর এপিসোডে নিয়ে এলাম আরও একটি রোমাঞ্চকর ঘটনা, পাকিস্তানি আর্মির টহলদারি। আজকের এই রোমাঞ্চকর ও সত্যি ভৌতিক ঘটনাটি লিখে পাঠিয়েছেন বাংলাদেশ থেকে লুৎফার হোসেন। লুৎফার বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে যুক্ত হয়ে ঘটনা পাঠানোর জন্য। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার গিফটটি খুব শীঘ্রই আপনার ঠিকানায় পাঠিয়ে দেব। আশা করব আপনি আরও কোনো ঘটনা জানা থাকলে আমাদের লিখে পাঠাবেন। তো বন্ধুরা, লুৎফার বাবু আমাদের যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন সেভাবে তোমাদের পড়ে শোনাচ্ছি। শুধু ঘটনাটি আমি আমার আঞ্চলিক ভাষাতে পড়ে পরিবেশন করছি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতে ফিরছি। প্রিয় ভূতভীষণ চ্যানেল, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি আমার আব্বুর সাথে ঘটা একটা ঘটনা লিখে পাঠালাম। আমার আব্বু আবুজার হোসেন আর তার প্রতিবেশী বন্ধু হাসেন আলী গ্রামেরই হরিদাস সরকারের বাড়িতে সারা বছর কাজের জন্য যেতেন। ওনার জমিতে যাবতীয় কাজ করে দিতেন আমার আব্বু, হাসেন চাচা আর মালিকের বাড়ির একজন কর্মচারী। ঘটনাটি যেদিন প্রথম ঘটে সেদিনই আব্বু বাড়িতে এসে খেতে বসে আম্মু আর আমাকে ঘটনাটি বলে। পরের দিনই সেই ঘটনার আরও কিছু অংশ শুনেছিলাম। সেই ঘটনাটি তোমাদের আজ জানাবো। 1971 সালের 26শে মার্চ ছিল বাংলাদেশের মানুষের জন্য এক অভিশপ্ত রাত। পাকিস্তানি আর্মিদের একটা বড় অংশ বাংলাদেশের সাধারণ মানুষকে অবলীলায় নির্মমভাবে হত্যা করে এবং এখানকার নারীদের ওপর পাশবিক অত্যাচার চালায়। এই হত্যাকাণ্ডে শিশুরাও ছাড় পায়নি। হত্যার পরে দেহগুলোকে নদীতে ছুঁড়ে ফেলত তারা। পরবর্তীতে বহুদিন যাবৎ এই ঘটনা সেই আর্মিরা আরও বহু জায়গাতে জারি রেখেছিল। আর্মিদের এই নির্মম হত্যাকাণ্ড ও দিনের পর দিন নারীদের ওপর অত্যাচার আরও নির্মম হয়ে ওঠে। মানুষ এই পাশবিক নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে সংঘবদ্ধ হয়ে মুক্তিফৌজ দল স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলে। এরপরে মুক্তিফৌজ দল দেশের মানুষের হত্যাকাণ্ডের বদলা নিতে পাকিস্তানি আর্মিদের সুযোগ পেলেই বন্দি করে তাদের দেখানো পথেই তাদেরকে হত্যা করত। হত্যার পর আর্মিদের মৃতদেহগুলিকে আত্রাই নদীতে ভাসিয়ে দিত তারা। পাকিস্তানি আর্মিদের বেশিরভাগই সাঁতার জানত না, যার কারণে সে বছরই বন্যার সময় পাকিস্তানি আর্মিদের ধরে ধরে হত্যা করা আরও সহজ হয়েছিল মুক্তিফৌজ বাহিনীর। দেশের বিভিন্ন প্রান্তে একই রকমভাবে পাকিস্তানি আর্মিদের মেরে জলে ভাসিয়ে দেওয়া হতো। যে লাশগুলোকে মাঝে মাঝে নদীর চরে আটকে থাকতে দেখা যেত। দেশের একদল মানুষ সেই লাশগুলো উল্টে পাল্টে দেখত
তাদের কাছ থেকে কোনো দামি জিনিস পাওয়া যায় কিনা সেই আশায়। যতবারই লাশগুলোকে দেখা গেছে, একটা জিনিস সবার ক্ষেত্রেই সমান ছিল, সেটি হলো প্রত্যেকটি লাশের হাত একজনের হাতের সাথে আরেকজনের হাত ওপরে রেখে গজাল দিয়ে ফোটানো থাকত, যেগুলিকে নদীতে কলা গাছের ভেলার মতো ভাসতে দেখা যেত। মাঝে মাঝে নদীতে ফেলা এই লাশগুলো আমাদের আনন্দনগরের ক্যানেল হয়ে গ্রামের পাশের বড় বিলটার মধ্যে এসেও পড়ত। এই বিলটার জলের ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতনই দেখা যেত। এই আনন্দনগরের শেষ থেকে হরদমা পর্যন্ত একটা কাঁচা হাঁটা পথ ছিল, যেটা উল্লেখিত বিলটির পাশ দিয়ে যায়। বিলটার পাশেই বিল হরিবাড়ি বলে যে জায়গা ছিল, সেখানে বাবা যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির মালিক অর্থাৎ হরিদাস সরকারের চাষের জমি ছিল। সেই কাঁচা রাস্তা ধরে গরু মোষের গাড়ি নিয়ে ফসল কেটে আনতো সেখানকার জমির মালিকরা। সন্ধ্যা হলে সেই রাস্তা দিয়ে আর গাড়ি চালানো যেত না। 1971 সালের ডিসেম্বর মাসের দিকে অবশেষে বাংলাদেশের বিজয় দিবস আসে। তারপরে ফাল্গুন মাসের দিকে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনার কথাই জানাতে লিখলাম। ফাল্গুন মাসে সে সময় জমিতে চীনা চাষের পর সেগুলো কেটে আনা শুরু হয়ে যেত। আব্বু বলেছিল, এই চীনা কাটার জন্য হরিদাস সরকারের বাড়ির লেবারের সাথে বিল হরিবাড়িতে গেছিল তারা। অনেকটা জমির চীনা কাটার ফলে সন্ধ্যা হয়ে গেছিল, আর পুরো জমির চীনা কাটা শেষ না হওয়ায় সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য সেদিন আর গরুর গাড়ি পাঠায় না জমির মালিক হরিদাস সরকার ও তার ভাই ভবানী সরকার। এই ভবানী সরকার ও হরিদাস সরকার সেই দুজন ব্যক্তি যাদের একটা ঘটনা তোমাদের চ্যানেলে শুনেছি। ভূতবেশী পেশিবার ঘটনাতে ভবানী সরকারের বাড়ির যে দুজন কাজের লোকের কথা বলা ছিল, সেই দুজন ব্যক্তি ছিলেন আমার আব্বু আবুজার হোসেন ও তার প্রতিবেশী বন্ধু হাসেন আলী। বন্ধুরা, তোমরা যারা যারা ভূতবেশী পিসিমার ভৌতিক ঘটনাটি শোনোনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ঘটনাটি শুনে নিও। প্রথম দিন চীনা কেটে আব্বু আর বাকি দুজন হরিদাস সরকারের বাড়ি যায় এটা জানানোর জন্য যে আরও একদিনের মতো সময় লাগবে বাকি জমির চীনা কেটে শেষ করতে। একে যুদ্ধবিধ্বস্ত দেশ, চারিদিকে দুর্ভিক্ষের অবস্থা, আর জমিতে ওরকমভাবে চীনা কাটা অবস্থায় ফেলে রেখে দিলে যে কেউ নিয়ে যেতে পারে। তাই হরিদাস সরকার আব্বুদের গোসল করে খাওয়া দাওয়া করে রাতে পাহারা দেওয়ার জন্য বলে। জমিতে এক জায়গায় তাঁবুর মতো বানানো ছিল আগে থেকেই। আব্বুরা রাতের খাওয়া সেরে টর্চ আর বল্লম নিয়ে পায়ে হেঁটে সেই জমিতে বানানো তাঁবুতে গিয়ে বসে। পাহারা দেওয়ার সময় ঠিক রাত যখন 11টা বাজে, তখন দুজনে দেখে তিনজন লোক আর্মিদের টহল দেওয়ার মতো করে বিলের যেখানে লাশগুলো এসে আটকে যেত সেখান থেকে রাস্তাটা ধরে পূর্ব দিকে হেঁটে যাচ্ছে। আব্বু টর্চ জ্বালিয়ে তাদের দিকে ধরতেই দেখে যে তিনজন হেঁটে যাচ্ছিল তারা সকলে পাকিস্তানি আর্মির পোশাক পরিহিত, কাঁধে রাইফেল ঝুলিয়ে এগিয়ে যাচ্ছে। টর্চের আলো গায়ে পড়তেই সেই আর্মির মতো তিনজন থমকে দাঁড়িয়ে যায়। এর আগে মাস দুয়েক পূর্বে রাত্রিতে সেখানকার পাশের গ্রামের কয়েকজন বেশ কিছু এরকম আর্মির পোশাকে থাকা লোককে টহল দিতে দেখেছিল। জমিতে কাজ করার সময়ে
সেই গল্পটা আমার আব্বুর কানেও এসেছিল। আর এদিন তাঁবু থেকে মাত্র 150 মিটার দূরে 3 জনকে টহল দিতে দেখে ভয় পেয়ে যায় আব্বু ও হাসেন চাচু। টর্চের আলো বন্ধ করতেই ওই 3 জন আর্মি আবার হাঁটতে শুরু করে, পূর্ব দিকে যেতে থাকে। মনে কিছুটা সাহস জুগিয়ে তাঁবুর ভেতরে দুজন সেই ব্যাপারটা নিয়ে কথা বলে। হঠাৎ প্রায় মিনিট 5 পরে আবার সেই 3 জন ছায়ামূর্তির মতো পূর্ব দিক থেকে আবার পশ্চিম দিকে এসে সেই বিলের মধ্যে লাশ আটকে থাকা জমিটির মধ্যে নামতে থাকে। এই দৃশ্য চাক্ষুষ দেখার পর আমার আব্বু আর চাচু সেই কাঁচা রাস্তাটা ধরে দৌড়ে হরিদাসবাবুর বাড়ি যায়। সেখানে পৌঁছেই আমার আব্বু হরিদাসবাবু ও তার দাদা ভবানীবাবুকে সকল ঘটনার বৃত্তান্ত জানায়। ভবানীবাবুকে বাড়িতে থাকতে বলে তখন তার ভাই হরিদাস বাড়ির লেবারটিকে নিয়ে আব্বু আর চাচুর সাথে মেঠো পথ ধরে বিলহরি বাড়িতে তাদের সেই জমিতে বানানো তাঁবুতে গিয়ে বসে। দীর্ঘক্ষণ সময় কেটে গেলেও আব্বুদের কথা মতো কোনো আর্মি বা কোনো লোককেও সেখানে দেখা যায় না, যার কারণে হরিদাসবাবু আব্বুদের নিয়ে ঠাট্টা শুরু করে। হঠাৎ যখন রাত 1টা-1:30 হবে, সেই 3 জন ছায়ামূর্তির মতো মানুষ প্যারেড করার মতো করে সেই বিলের জমির মধ্যে থেকে উঠে পূর্বে আগের মতোই যেতে শুরু করে। হরিদাসবাবু তক্ষুনি এক হাতে 3 ব্যাটারির টর্চ, অন্য হাতে একটা লাঠি আর সাথে বাড়ির লেবারটিকে নিয়ে সেই 3 জন আর্মির পেছনে যেতে শুরু করে। আর আব্বু আর চাচুকে তাঁবুর ভেতরেই থাকতে বলে। বেশ কিছুটা কাছাকাছি গিয়েই হরিদাসবাবু জোরে জোরে সেই 3 জনের উদ্দেশ্যে বলতে থাকে, এই পাকিস্তানি আর্মি, আমার দেশ এখন স্বাধীন হয়েছে আর আমরা সবাই মুক্তিযোদ্ধা। তোরা এখনো আমাগো দেশে থাইকা প্যারেড করিস, এক্ষুনি তোদের শুট করে দিব। শুধু তোর কাছে রাইফেল নাই, আমাগো কাছেও আছে, সাথে হাসুয়া আর বল্লমও রয়েছে। হরিদাসবাবুর এরকম কথা শোনার পর সেই 3 জন যারা থমকে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল তৎক্ষণাৎ পশ্চিম দিকে ঘুরে আবার সেই বিলের জমির মধ্যে নেমে যায়। আর হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে অদৃশ্য হয়ে যায়। হরিদাসবাবু আর সাথের লোকটি এই 3 জনের অদৃশ্য হওয়াতে ভয় পেলেও হরিদাসবাবু সাথের লোকটিকে বলে, ভয় পেলেও ওদের দুজনকে গিয়ে বলিস না, না হলে ওরা ভয় পেয়ে ভবিষ্যতে আর কোনোদিন ওই জমিতে পাহারা দেওয়ার জন্য আসবে না। তাই যে করেই হোক ওদের বোঝাতে হবে যে আমরা ওদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। এরপরেও যদি ওরা আসে তাহলেও তখন ওরা ভয় পাবে না। এরপরে দুজনে তাঁবুতে ফিরে আসে আর তাঁবুতে থাকা আব্বু আর চাচুকে বলে যে তাদের কথা শুনে ওই 3 জন পালিয়েছে, ভয়ের আর কিছুই নাই। এরপরে রাত আরও ঘন হলে ঠিক ওই যখন 3টা-3:30 হবে আবার ওই 3 জন দৃশ্যমান হয়, যারা প্যারেড করতে করতে পূর্ব দিকে যাচ্ছিল। ওই 3 জনকে দেখা মাত্র হরিদাসবাবু আব্বু আর চাচুকে সাথে থাকা লাঠি বল্লম নিয়ে তৈরি থাকতে বলে আর নিজে তার বাড়ির লেবারটিকে নিয়ে ওই 3 জন আর্মির পেছন পেছন দৌড়ায় আর বলে, ধর ওই পাকিস্তানি আর্মিগুলোকে, আইসকা গো মাইরাই ফেলামু। ঠিক তখনই ওই 3 জন ছায়ামূর্তি সেখানেই বাতাসে মিলিয়ে যায়। এরপরে সকাল হলে গরুর গাড়ি এনে চীনা বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আর সেদিন সারাদিন চিনা কেটে রাতে পাহারা দেওয়ার সময় সারা রাতে একবারও গত রাতের মতো আর কোনো সেরকম ভুতুড়ে দৃশ্য দেখা যায়নি। এই ছিল আমার আব্বুর মুখে শোনা ঘটনা। ঘটনাটি তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের চ্যানেলে পড়ে শুনিও। তোমাদের চ্যানেলের জন্য শুভকামনা রইল, চ্যানেলটি আরও বড় হয়ে উঠুক। আমরা সবাই ভূত বিশ্বনী চ্যানেলের সাথে আছি। তো বন্ধুরা, এই ছিল লুৎফার বাবুর পাঠানো আজকের রোমাঞ্চকর ঘটনা। ঘটনাটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটিকে টাচ করে দিও, যাতে পরবর্তীতে আপলোড করা সমস্ত ঘটনাগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছায়। আর তোমরা তোমাদের পরিচিত সকলকে চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও, যাতে বেশি সংখ্যক মানুষ আমাদের ভূত ভীষণ চ্যানেলে যুক্ত হতে পারে আর আমাদের চ্যানেলের আপলোড করা সব রোমাঞ্চকর ঘটনাগুলো শুনতে পারে। তো বন্ধুরা, তোমাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে অবশ্যই আমাদের ভূতভীষণ story@gmail.com এই ইমেলটিতে লিখে পাঠিও। তোমাদের এই পাঠানো ঘটনাগুলো আমরা আমাদের চ্যানেলে প্রত্যেক শনিবার ও মঙ্গলবারে পড়ে শোনাবো। প্রতিটি গল্প প্রেরকদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকবে স্পেশাল গিফট। যারা ঘটনা পাঠাচ্ছ বা পাঠাচ্ছেন, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করব এখনকার মতো ভবিষ্যতেও আপনারা আমাদের চ্যানেলটিকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। ফিরে আসবো আগামী মঙ্গলবার আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে তোমাদের প্রিয় ভূত ভীষণ চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।